তুলেছি তুলেছি তুলে নিয়েছি। বন্ধুরা আমরা নেপাল থেকে চলে এসেছি, নেপাল বর্ডার টপকি। আমরা রাক্সোল বর্ডার থেকে তো বাড়ি নেপালে ঢুকেছিলাম, আর আমরা কিন্তু বেরিয়ে এলাম, ইন্ডিয়ায় ঢুকলাম, কিন্তু নেপাল থেকে ইন্ডিয়ায় ঢুকলাম পানিট্যাঙ্কি বর্ডার থেকে। পানিট্যাঙ্কি বর্ডার থেকে আমরা ইন্ডিয়ায় ঢুকে পড়েছি। সেখানে আমাদের যে নেপালি টাকাগুলো বেঁচেছিল প্রায় মানে আমাদের হিসাবে আমাদের Continue on National Highway 327 for 1 kilometer. নেপালি টাকা 13,000-এর মতো ছিল। আমাদের ইন্ডিয়ান টাকা আমরা করে নিলাম, ইন্ডিয়ান টাকা আমাদের কাছে 7,000 সামথিং এসেছে। সেই টাকা বন্ধুরা এখন আমরা ইন্ডিয়ায় ঢুকে পড়েছি, মানে পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছি নেপাল থেকে। এবার আমরা পানিট্যাঙ্কি বর্ডার থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের প্রথম দর্শনীয় স্থান, ফার্স্ট দর্শনীয় স্থান দার্জিলিং এখন আমরা রওনা দিচ্ছি। এখানে আমরা কিছু খেয়ে নিলাম। পানিট্যাঙ্কি বর্ডারে এসে আমরা একটু বাটা মাছের ঝোল দিয়ে, শাক ভাজা দিয়ে, চাটনি দিয়ে, একটু মাছের তেল দিয়ে আমরা ভাত খেয়ে নিলাম। পানিট্যাঙ্কি বর্ডার পেরিয়ে কিন্তু নেপাল থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে পানিট্যাঙ্কি বর্ডার থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছি, মানে ইন্ডিয়ায় ঢুকে পড়েছি। সেখানে এসে আমরা একটু ভাত খেয়ে নিলাম, নিয়ে এবার আমরা পশ্চিমবঙ্গের প্রধান দর্শনীয় স্থান, ফার্স্ট দর্শনীয় স্থান দার্জিলিং। চলুন আমাদের সঙ্গে দার্জিলিং। এখন তো শীতকাল, প্রচণ্ড ঠান্ডা, দেখি কি দেখা যায়। দেখুন আমাদের পানিট্যাঙ্কি বর্ডার থেকে বাগডোগরা আর কি, শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে আসতে সন্ধ্যা হয়ে গেল, অনেকটা দূর। দেখুন দার্জিলিংয়ের উপরে আমরা উঠছি, সেই সরু রাস্তা, ঠিক নেপালের মতন আমার কিছুটা লাগছে। নেপালের রাস্তাঘাট যেরকম পাহাড়ে উঠেই যাচ্ছি, আর নিচে শহর আর খাড়াই পথ, হ্যাঁ, দুদিকে একদিকে পাহাড় একদিকে খাড়াই পথ, ঠিক ওরকমই লাগছে নেপালের মতন। যাই হোক, আমাদের রাত হয়ে যাচ্ছে। আমার প্রশান্ত গাড়ি চালাচ্ছে, মানে আমার বর গাড়ি চালাচ্ছে, ঠিক ভালো করে দেখা যাচ্ছে না। গাড়ি টিপার চালিয়ে আমার বর চালিয়ে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখুন কীরকম ভয়ঙ্কর রাস্তা, ঠিক নেপালের মতনই রাস্তা, মানে একটা গাড়ি গেলে পাশ থেকে আর একটা গাড়ি যাওয়া খুব রিস্কের ব্যাপার। নেপালের কাঠমান্ডু কিন্তু 4,000 ফুট উঁচুতে ছিল, কিন্তু দার্জিলিং শহরটা কিন্তু 6,700 ফুট উঁচুতে, মানে কাঠমান্ডুর থেকে আরও উঁচুতে আমাদের এই দার্জিলিং শহরটা অবস্থিত। আমরা রওনা দিচ্ছি শীতে, আমার বর চালিয়ে যাচ্ছে। রাত্রি হয়ে গেছে, সন্ধ্যা পেরিয়ে রাত্রি হয়ে গেছে। খাড়াই পথ, উঠতে হবে এখন 6,700 ফুট। আমরা কিন্তু শীতে পানিট্যাঙ্কি বর্ডার পেরিয়ে কিছু খেয়ে, মানে ভাত মাছের ঝোল টোল খেয়ে আমরা কিন্তু রওনা দিচ্ছি। এখনও পর্যন্ত কিছু আমরা খাইনি, কারণ আমাদের টেনশন হচ্ছে একেবারে রুমে গিয়ে আমরা কিছু খাবো, দার্জিলিংয়ে রুমে গিয়ে। আর বন্ধুরা, আমরা অনলাইনে কিন্তু ঘর বুকিং করি না। আমরা প্রত্যেকটা জায়গায়, নেপাল বলুন, কাঠমান্ডু বলুন, পোখরা বলুন, যেখানে যেখানে গেছি আমরা কিন্তু অনলাইনে ঘর বুক করি না। আমরা গিয়ে ঘর পেয়ে যাই, মনের মতন ঘর দেখে স্টে করি। দার্জিলিংয়েও তাই। আমরা ঘর দেখে তবে ঘর সিলেক্ট করে তবে ঘরে ঢুকে পড়ি। অনলাইনে ঘর দেখতে পাবো না, যার জন্য বুকিং করি না।
সেটা কেমন ঘর তো দেখা যায় না, ছবিতে বোঝা যায় না, যার জন্য আমরা একদম জায়গা মতো নেবে সেই শহরে ঘর দেখে তারপরে আমরা ভালো ঘর থেকে ঢুকে পড়ি। এটা আমরা প্রত্যেকটা জায়গায় করি। দেখুন নিচে শিলিগুড়ি শহর, উপরে উঠে পড়েছে আমরা অনেক নিচে, কিন্তু রাত্রেবেলায় ঠিক ভালো করে দেখানো যাচ্ছে না। দেখুন ছোটো ছোটো বাতি জ্বলছে, ওগুলো কিন্তু শিলিগুড়ি শহর, ওগুলো ওই ঘরগুলো কিন্তু শিলিগুড়ি শহর। সন্ধ্যে 7টা 7:30 বাজে উঠে আমরা রুম নিয়ে নিয়েছি। আমরা রুম নিয়েছি, আমাদের রুমের ভাড়া 1,500 টাকা, একদিনে 1,500, এবার যতদিন থাকবো। আর আমার রুমটা আমি কেমন নিয়েছি, খুব ঠান্ডা এখানে, এখানে কোনো পাখা চালানোর ব্যাপার নেই, এসির দরকার নেই, কিছু নেই, সবই কাঠের ঘর। আমি দেখাচ্ছি কি ঘরটা নিয়েছি, দেখুন। ভোর হয়ে গেছে দার্জিলিং শহরে, আমরা পরের দিন ভোরবেলা উঠে পড়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। শীতকালে ঘুরতে এসেছিলাম তো, যার জন্য একদম মানে কি বলবো, ভীষণ কনকনে ঠান্ডা, যার জন্য আমরা এখানে থাকবো না। আজকে সকালেই আমরা এখান থেকে দার্জিলিং শহর ছেড়ে চলে যাব শিলিগুড়ি। শিলিগুড়ি দিয়ে চলে যাব ডুয়ার্সের জঙ্গল, মানে ডুয়ার্সের গরুমারা জঙ্গলে চলে যাব বাঘ ভাল্লুক সিংহ দেখতে। প্রচণ্ড ঠান্ডা বলে আমরা দেখুন এই ঘরটায় ছিলাম, ভীষণ সুন্দর ঘর। আমার বর ভিডিও করছে, 1,500 টাকা ভাড়া, কিন্তু বেশ বড় সড়ো, বেশ সুন্দর, 2 বেড আছে। আর সামনে ব্যালকনি দিয়ে পুরো মানে দার্জিলিং পাহাড়, আর সামনেটা দেখা যাচ্ছিল, দারুণ। যাই হোক, আমি টিকতে পারলাম না, আমি অন্যদিন আসবো। শুধু দার্জিলিং ট্রাভেলের জন্য আমরা অন্যদিন আসবো। আজকে শুধু ওঠাটাই হলো, একদিন থাকা হলো, আর নেমে চলে যাচ্ছি। এই হলো আজকে দার্জিলিং শহর পরিভ্রমণ। আর নেপাল থেকে আসছি তো, শরীরটাও একটু ভালো লাগছে না, তাই আমরা এখান থেকে, আর তারপর এত ঠান্ডা, যার জন্য আমরা সবাই মিলে এখান থেকে বেরিয়ে পড়লাম। যাই হোক, শহরটাকে আপনাদের দেখাচ্ছি। শহরটা দেখুন, ভীষণ, দার্জিলিং শহরটা খুব সুন্দর। আমার তো মনে হচ্ছে আমি নেপালেই আছি, পুরো নেপালের মতন। এরকমই একদিকে কাঁধ, একদিকে পাহাড়, আর দুটো রাস্তা খাড়াই, তার মধ্যে দুটো বাস বা গাড়ি যাওয়া খুব অসুবিধে। আর নিচে দেখুন, নিচে শহর, নিচে হচ্ছে শিলিগুড়ি শহর। নিচে শিলিগুড়ি প্রচুর উঁচুতে আছে, কিন্তু আমরা 6,700 ফুট উঁচুতে আছি। যাই হোক, দার্জিলিং শহর থেকে শিলিগুড়ি কিন্তু প্রায় 80 কিলোমিটার নিচুতে অবস্থিত। যাই হোক, 80 কিলোমিটার নিচুতে নেবে, মানে আমাদের খিদে পেয়ে গেছে, এখনও পুরোপুরি নামিনি। যাই হোক, দার্জিলিং শহরে আমরা এখন চাউমিন মোমো কিনে নিলাম, চিকেন চাউ, চিকেন মোমো, এগুলো এখানে প্রধান, খেতেও ভালো লাগে, আর ঝটপট খাওয়া, ঘুম পায় না, যার জন্য এগুলোই চলছে। আমাদের নেপাল থেকে এই চাউমিন মোমোটা বেশি চলছে, এখানেও তাই দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা সবাই চাউমিন মোমো খেয়ে নিচ্ছি, প্রচণ্ড খিদে পেয়েছি, দুপুরের লাঞ্চ বলতে পারেন। আমরা সবাই একই খাবার খাচ্ছি। আমাদের দুপুরে লাঞ্চ সারা হয়ে গেল। এবার প্রশান্ত যা বিল হয়েছে বিল পেড করে দিচ্ছে, বিল পেড করে দিল।
এবার আমরা ওখান থেকে দার্জিলিংয়ে লাঞ্চ সেরে এবার আমরা শিলিগুড়ির দিকে রওনা দিচ্ছি। শিলিগুড়ি, দার্জিলিং শহর থেকে শিলিগুড়ি 80 কিলোমিটার নিচে অবস্থিত। 80 কিলোমিটার আমরা নিচে নেমে যাব। নেবে ওখান থেকে শিলিগুড়ি থেকে সিধে রওনা দেবো ডুয়ার্স জঙ্গল, গরুমারা জঙ্গলে। এখন আমরা দার্জিলিংয়ের উপরেই আছি। দার্জিলিং দিয়েই গাড়ি আমাদের যাচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। শরীরটা খারাপ বলে আর ভীষণ ঠান্ডা লাগছে বলে আমরা দার্জিলিং শহরটা থাকতে পারলাম না। ঘুরে ঘুরে নানান জায়গা দেখা হলো না। মনে একটা ক্ষোভ রয়ে গেল, দুঃখ রয়ে গেল। যাই হোক, গরমকালে অন্য সময় শুধু দার্জিলিং ট্যুরের জন্য আমরা আসবো। যাক, আজকের আপনাদের আমি যতটুকু ঘুরেছি ততটুকুই দেখাচ্ছি। দার্জিলিং শহরটা পুরো ভিউজটা দেখাচ্ছি গাড়ি দিয়ে যতটা দেখানো যায়। আর বন্ধুরা, একটা কথা বলি, দার্জিলিং শহরে না কোনো দিন শীতকালে আসবেন না। শীতকালে আসলে ভীষণ কষ্ট হয়, ভালো লাগে না। আর মেঘলা থাকে, মেঘাচ্ছন্ন থাকে। আর টাইগার হিলে আপনি সূর্যের আলো দেখতে পারবেন না, মানে সূর্য ওঠাটা দেখতে পারবেন না, নানান রকম সমস্যা। তার জন্য বলি, খুব যখন গরম পড়বে মে জুন মাসে সবচেয়ে বেস্ট দার্জিলিং আসাটা। আমি বলি, আমার মতে বলে, আমি প্র্যাকটিক্যাল ভোগ করছি তো, মানে এসেছি। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। সে ডিসেম্বরে ভীষণ ঠান্ডা, সে বলে বোঝাতে পারছি না। যার জন্য আমি এখান থেকে একটা রাত্রি থাকলাম, থেকে কোনো ভিউজ দেখতে পেলাম না। যেতে যেতে যা ভিউজ দেখতে পাচ্ছি, নাহলে দার্জিলিং শহরটা আমার ঘোরা হলো না। পরে ঘুরবো, গরমকালে আসবো। যাই হোক, আমরা গাড়ি আস্তে আস্তে চলছে। সেখান দিয়ে যতটা পারছে প্রশান্ত তুলে দেখাচ্ছে। আমরা ক্রমশ নিচের দিকে নামছি, শিলিগুড়ির দিকে যাচ্ছি। এখনো যাইনি, কারণ খাড়াই পথ আস্তে আস্তে যেতে হচ্ছে। রাত্রে আমার বর চালিয়েছিল, প্রশান্ত চালিয়েছিল। এখন কিন্তু আমার ছেলে চালাচ্ছে গাড়ি। ওই দেখুন টয় ট্রেন। এই টয় ট্রেনে উঠে, দার্জিলিংয়ে টয় ট্রেন, কিন্তু দার্জিলিংয়ের টয় ট্রেনে উঠে 1200 টাকা মাথাপিছু ভাড়া। এই টয় ট্রেনে উঠলে কিন্তু আপনাকে পুরো দার্জিলিং শহরটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দেবে। আপনাকে পায়ে হেঁটে বা অন্য কোনো গাড়ি বুক করে যেতে হবে না। এই টয় ট্রেনে 1200 টাকা মাথাপিছু ভাড়া। 1200 টাকা মাথাপিছু ভাড়া। প্রায় 2 না 3টে ট্রেন ছাড়ে দিনে, 2টো বোধহয় ছাড়ে। এই ট্রেনে উঠলে কিন্তু আপনাকে পুরো, টয় ট্রেনটায় উঠলে কিন্তু পুরো আপনাকে দার্জিলিং শহরটা ঘুরিয়ে দেখিয়ে দেবে। ছোট্ট ট্রেনটা, ট্রেন ছেড়ে আমরা চলে যাচ্ছি। ওই দেখুন, এই ট্রেন কিন্তু দার্জিলিং শহরে পুরো শহর দেখানোর জন্য এই ট্রেনটা রয়েছে। যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। বলে লাভ নেই তো। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। ঠিক নেপালের মতো লাগছে। আমার জানি না, নেপালের কাঠমান্ডুর মতো লাগছে শহরটাকে।
তার থেকেও উঁচুতে অবস্থিত দার্জিলিং শহর, কিন্তু পুরোপুরি এরকম লাগছে পাহাড় কেটে কেটে মানুষ ঘর করেছে, শহর করেছে, কাঠের সব দারুণ ভিউজ, দারুণ সুন্দর জায়গা। যখন দেখুন কি সুন্দর লাগছে এদিকে আকাশ আর নিচে শহর, পাহাড় কেটে কেটে দার্জিলিং শহর, ছোটো ছোটো কাঠের ঘর। In 300 meters, turn left to stay on Matigarakasiong Road, Sabashgisingmarg. দারুণ লাগছে দেখুন, তাও মেঘলা করেছে। এবার আমরা চা বাগানে ফিরে আসছি। দার্জিলিংয়ের চা বাগান কিন্তু এটা, সব দেখতে পাচ্ছেন চারপাশে সব চা বাগান। দাঁড়িয়ে আছি চা বাগানের ভেতরে। 2 পাতা চা আছে, 3 পাতা চা আছে। সবাই জানে দার্জিলিংয়ের চা কিন্তু খুব বিখ্যাত হচ্ছে। এবার আমাদের গাড়ি দার্জিলিং থেকে ডুয়ার্সের দিকে যাচ্ছে। ডুয়ার্সের জঙ্গল, গরুমারা যাচ্ছি আমরা। বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ দেখতে। দার্জিলিং থেকে নেমে এসেছি 80 কিলোমিটার শিলিগুড়িতে। শিলিগুড়ি দিয়ে এখন আমরা যাচ্ছি ডুয়ার্সে। শিলিগুড়ি থেকে ডুয়ার্স প্রায় 250 থেকে 300 কিলোমিটার। সুতরাং এখন আমরা বেরিয়ে পড়েছি, লাঞ্চ করে নিয়েছি। আমাদের পৌঁছতে সন্ধে হয়ে যাবে, কারণ 250 থেকে 300 কিলোমিটার যেতে হবে। তাই দ্রুত বেগে গাড়ি চলছে। রাতের আগে ডুয়ার্সে পৌঁছানোর জন্য খুব জোরে গাড়ি চলছে। ডুয়ার্সে আজকে পৌঁছবো, কিন্তু আজকে কিছুই দেখতে পাবো না। যার জন্য আজকে একটা হোটেল নিয়েই আমরা 1 রাত্রি স্টে করব, 1 রাত্রি থাকবো। পরের দিন সকালে আমরা জঙ্গল সাফারিতে বেরোবো সবাই। দুধারেই দেখুন জঙ্গল, খুবই জঙ্গল। একটা ব্রিজ হলো, ব্রিজের উপর দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। রাস্তাটা বেশ চওড়া, সুন্দর, পাকা রাস্তা, গাড়ি যেতে কোনো অসুবিধা হচ্ছে না। 2 ধারে ফাঁকা মাঠ, মাঝে মাঝে 1-2 দোকান পড়ছে।
গরুমারা জঙ্গলে। গরুমারা জঙ্গলে এসেছি, এখন সন্ধে 7টা হয়ে গেছে। আর মানে সন্ধ্যা হয়ে গেছে, কিছু দেখা যাবে না। ওই জন্য আজকের আমরা ফুল রেস্ট নেব, রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে। কালকে আমরা যাব গরুমারা জঙ্গলে। কি কি দেখতে পাচ্ছি, কি কি দেখবো জানি না। এদের এখানে গাড়ি বুক করে যেতে হবে। আমাদের গাড়ি আর জঙ্গলে ঢুকবে না, এই ফরেস্টের গাড়ি আমাদের বুক করে তারপরে আমাদের গরুমারা জঙ্গলে ঘুরতে হবে। তাহলে সঙ্গে থাকুন, কালকে আমরা গরুমারা জঙ্গলে কি দেখলাম শেয়ার করব। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি ডুয়ার্সের জঙ্গলে। কি জায়গাটার নাম? গরুমারা জঙ্গলে যাচ্ছি। ডুয়ার্সের দুটো জঙ্গল, জলদাপাড়া, গরুমারা জঙ্গলে আমরা এখন যাচ্ছি। চলুন দেখিনি কি কি দেখতে পাচ্ছি আমরা ডুয়ার্সের জঙ্গলে। আগে মানে গরুমারা জঙ্গলের আগে, ফরেস্টের আগেই আমরা এই ঘরটা নিয়েছিলাম। ফরেস্টের জঙ্গলের আগে বাঁ দিকে এই ঘরটা আমরা নিয়েছি, এই হোটেলটা নিয়েছিলাম। আজকে ভালো করে দিনের বেলা দেখাচ্ছি, রাত্রিবেলা ঢুকেছি যার জন্য কিছু দেখাতে পারিনি। দেখুন ওই 2nd ফ্লোরে আমরা ছিলাম। নিচে খাওয়ার জায়গা আছে, ছাতার উপরে নিচে। এদিকে আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, সিঁড়ি দিয়ে বা দোতলায় ওঠা যায়। আবার এপাশে চা কফি খাওয়ার জন্য রয়েছে জায়গা। নিচেও ঘর রয়েছে, উপরেও ঘর রয়েছে, বাঁ দিকে ঘর রয়েছে, নিচেও ঘর রয়েছে, চতুর্দিকে ঘর রয়েছে। ঘরগুলো বেশ বড় বড়, সুন্দর, দারুণ। এদিকে আমার মেয়ে দেখুন দোলনা খাচ্ছে, দোলনাও রয়েছে পার্কের মতো, ভীষণ সুন্দর। আমাদের এই হোটেলটা ভালো লেগেছে আমার খুব। এখানে 1,500 টাকা ভাড়া, কাঠের ঘর, কিন্তু সব কাঠের, সমস্ত কিছু ভালো লেগেছে। গিজার ছিল, গরম জলের ব্যবস্থা ছিল, ঠান্ডা জলের ব্যবস্থা ছিল। এবার আমরা রওনা দিচ্ছি গরুমারার জঙ্গলে। আমরা কিন্তু গাড়ি, আমরা জিপে উঠে পড়েছি, জিপ ছেড়ে দিয়েছি। তবে বন্ধুরা, এখানে কিন্তু এই জঙ্গল সাফারি জিপ কিন্তু দিনে 4টে ছাড়ে। দিনে 4টে ছাড়ে বলতে সময় আছে, একটা সকাল 6টায় ছাড়ে, আর একটা সকাল 9টায় ছাড়ে, আর একটা ছাড়ে দুপুর 1:30টায়, আর একটা ছাড়ে সময় জিপ জঙ্গল সাফারি বিকেল 3:30। এই 4টে সময় জঙ্গল সাফারি জিপ গাড়ি ছাড়ে। তা আমরা উঠে পড়েছি সকাল 6টার জিপ গাড়িতে। আমাদের গাড়িতে দেখুন ড্রাইভার আছে, একজন গার্ড আছেন, আর আমরা 4 জন। জিপে কিন্তু আমরা 4 জনের বেশি ওরা নেয় না, 4 জন, আর ড্রাইভার একজন, 5 জন, আর যে আমাদের গার্ড থাকে তাকে নিয়ে 6 জন। 6 জনের বেশি গাড়িতে নেয় না। আর দিনে 4 বার গাড়ি ছাড়ে, প্রত্যেক দিন 4 বার গাড়ি ছাড়ে। প্যাকেজ থাকে, প্যাকেজ আছে, 2,000 টাকার প্যাকেজ, 3,000 টাকার প্যাকেজ, 2,500 টাকার প্যাকেজ, এরকম প্যাকেজ থাকে। মানে জঙ্গল তো বিশাল জঙ্গল, যত গভীরে যাবে তত মানে জঙ্গলের প্যাকেজটা আলাদা হয়। যাই হোক, আমরা 2,500 টাকার প্যাকেজ নিয়েছি, নিয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে। দেখতে দেখতে যাচ্ছি, গভীর জঙ্গল দেখতে পাচ্ছেন দুধারে। কখনো বাঘ এসে পড়তে পারে, কখনো হরিণ দেখতে পারি, হাতি এসে পড়তে পারে, কিন্তু যাই হোক এখন কিছুই দেখতে পাচ্ছি না। দুর্ভাগ্যবশত তাকিয়ে আছি। এখানে একটা ঝিল রয়েছে, দেখুন এই ঝিলে বোধহয় পশু পাখি, বাঘ, সিংহ ইত্যাদিরা জল খায়। আবার আমাদের গাড়ি গভীর জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছে। আমাদের গাড়ির আগে, আমাদের জিপ গাড়ির আগে দেখুন একটা জিপ গাড়ি যাচ্ছে। প্রচণ্ড জোরে চলছে, আর ভোরবেলায় শীতের সকাল, ভীষণ ঠান্ডা লাগছে, তাই জন্য আমি কান চাপা দিয়ে দিয়েছি। গভীর জঙ্গলের মধ্যে আমরা ঢুকে পড়েছি।
দেখতে পাচ্ছি সরু একটা রাস্তা, তার দুধারে গভীর জঙ্গল, আর অনেকটা দূরে আর একটা জিপ গাড়ি যাচ্ছে জঙ্গল সাফারির জন্য। বহু বহু বছর আগের গাছ দেখুন, শক্ত শক্ত মোটা মোটা গাছ, শাল, সেগুন, মেহগনি, জংলি গাছ, সব গাছ রয়েছে জঙ্গলে। কিন্তু কোনো পশু পাখি আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। গাড়ি ঠান্ডার মধ্যে এখনো পর্যন্ত দেখতে পাইনি, একটা ময়ূর দেখতে পেয়েছি, এছাড়া আর কোনো পশু পাখি আমরা দেখতে পাইনি। দেখি আরো ভেতরে হয়তো দেখতে পাবো। কিন্তু আমার মতে বলে যে সকাল 6টার জঙ্গল সাফারিটা না করে সকাল 9টায় আর একটা ছাড়ে, সেই সময় জঙ্গল সাফারিটা করা দরকার, কারণ রোদটা ভালো ওঠে আর সেসব পশু পাখিরা হয়তো রোদ খেতে, রোদ পোয়াতে বাইরে আসে, মানে জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করে। এখন হয়তো তারা গুহায় ঢুকে আছে রোদ নেই বলে, এটা আমার ধারণা। কারণ আমি কিন্তু এখনো পর্যন্ত ময়ূর ছাড়া কোনো পশু পাখি দেখতে পাচ্ছি না। আমাদের সাফারি একটা জিপ গাড়ি, আর একটা জঙ্গল সাফারি করার জন্য আর একটা সকাল 9টায় ছাড়ে, আরেকটা ছাড়ে সকাল 1:30টায়, আর একটা ছাড়ে দুপুর 1:30টায়, আর একটা ছাড়ে দুপুর 3:30টায়। মানে দুটো সকালে ছাড়ছে আর দুটো দুপুরে ছাড়ছে। দিনে রোজ 4টে করে গাড়ি, 4টে করে মানে কি 4 সময় গাড়ি ছাড়ে, আর বেশি গাড়ি ওরা দেয় না। আর সন্ধে হলে তো দেবেই না, ওই যে বললাম সকাল 6টা, আর সকাল 9টা, আর দুপুর 1:30টা, আর দুপুর 3:30টে, এই 4বার গাড়ি জঙ্গল সাফারিতে ছাড়ে। যাই হোক, আমাদের গাড়ির আগে দুটো গাড়ি যাচ্ছে, খুব জোরে চলছে গাড়ি। জঙ্গলের দিকে দৃষ্টি রাখতে বলেছে, কি দেখা যায়। আমরা কিন্তু জঙ্গলে তেমন কিছু দেখতে পাচ্ছি না, একটা ময়ূর দেখতে পেলাম, গভীর জঙ্গলই খালি দেখতে পাচ্ছি, কিছুই দেখা যাচ্ছে না। শীতকালে বলে কি বেরোচ্ছে না নাকি রোদ ঢুকছে না জঙ্গলের মধ্যে, এত গভীর জঙ্গল। আমরা একটা ময়ূর দেখতে পেলাম। আমরা কিন্তু সকাল 6টার জিপে রওনা দিয়েছি, মাঝে 9টার মনে হয় 9টারটায় রওনা দিলে ভালো হতো, চোখে কিছু একটা দেখা যেত পশু পাখি। যাই হোক, সকাল 6টারটায় আমরা রওনা দিয়েছি। অন্ধকার লাগছে। আমাদের আগে দুটো গাড়ি আছে, বন্ধুরা তারা জানেন আমরা যা দেখছি। আমাদের পিছনেও আছে দুটো গাড়ি, আমাদের আগে দুটো গাড়ি, পিছনে দুটো গাড়ির মধ্যেখানে আমরা একটা নতুন অ্যাডভেঞ্চার জঙ্গলের ভেতর দিয়ে ঘটনা এদিক ওদিক দেখতে বলছে। আমাদের জঙ্গলের মধ্যে যখন তখন বাঘ এসে করতে পারে, রাস্তাঘাট খুব খারাপ, জঙ্গলের এসে করতে পারে, রাস্তা কাছাকাছি। আমরা যে রিসর্টে ছিলাম সেখানে গল্প করছিলাম, একটু ভয়ও পাচ্ছি। কিছুদিন আগে নাকি একটা ভাল্লুক গ্রামের ছেলেকে জঙ্গল সাফারির প্রথমবার যদি বাঘ এসে করে, ভাল্লুক এসে, গ্রামের বাসিন্দা, এই গ্রামেরই বাসিন্দা, কিন্তু গার্ডম্যান সাহায্য কোনো ভয় নেই বা জঙ্গলে চলে এসেছিল ভাল্লুকটা। দেখুন মাঝে মাঝে রোদ টুকছে, একটু ভয় মনে নিয়ে ঘুরছি জঙ্গলের ফাঁকা দিয়ে, ভয় নিয়েই দেখতে চাইছি, দেখতে এসেছি। এবার একটু মাঠ পেয়েছি জঙ্গলের মধ্যে, আবার একটু খোলামেলা মাঠ, সূর্যের আলো দেখা যাচ্ছে, রোদ উঠেছি, আবার একটু খোলা মাঠের মতো আছে। এখানে রোদটা পুরো গায়ে লাগছে। বাড়িও আছে, হয়তো ওই বাড়িতে যারা থাকে ভেতর থেকে, ওই বাড়িতে যারা থাকে তাদের মধ্যে একটা বাচ্চাকে হয়তো ভাল্লুকে খেয়েছে, আমি জানি না, শুনেছি
কিছুদিন আগে নাকি একটা ভাল্লুক গ্রামের বাচ্চাকে খেয়ে নিয়েছে। দেখুন আমাদের সামনে একটু তাড়াতাড়ি দেখানো হচ্ছে এই জন্যই। ওই দেখুন ময়ূর দেখা যাচ্ছে, ময়ূর দেখতে পেয়েছি, ওই যে ময়ূর কি খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। জুম করে যতটা দেখানো যায় আপনাদের দেখানো হচ্ছে। বন্ধুরা দেখুন ডুয়ার্সের জঙ্গলে এই একটা ময়ূর দেখতে পেয়েছি। আবার আমাদের গাড়ি এগিয়ে চললো। এই জঙ্গল কিন্তু 1.5 ঘন্টার মতন জঙ্গল সাফারি, 1.5 ঘন্টার মতো লাগে জঙ্গল ঘুরতে। তাকিয়েছে আমরা দুধারের জঙ্গলের দিকে, যদি দেখা যায় বাঘ বা সিংহ তার আশায় বা হাতি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোনো পশুই দেখতে পাচ্ছি না। আরও আমরা গভীর জঙ্গলের দিকে প্রবেশ করছি, আরও গভীর জঙ্গল আছে, কিছুই দেখতে পাচ্ছি না। তাড়াহুড়ো করে যাচ্ছি, দেখাচ্ছি, কারণ তাহলে যদি আস্তে আস্তে দেখেন অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনারা দেখবেন না, ফেড আপ হয়ে পড়বেন। ওই জন্য পুরো জঙ্গল সাফারিটা দেখাতে হবে, পুরো ভিডিওটাকে আপনাদের দেখাতে হবে না, পুরো ব্লগকে কী কী করেছি আমরা, তার জন্য তাড়াতাড়ি করে দেখাচ্ছি। ভীষণ ঠান্ডা লাগছে, কানটা ঠান্ডা হয়ে গেছে। খুব জোরে গাড়ি চলছে, কিন্তু খুব জোরে, ভীষণ ঠান্ডা লাগছে। এক তো শীতের সকাল, 2 নম্বর জোরে গাড়ি চলছে সকালবেলা জঙ্গলের মধ্যে দিয়ে, ভীষণ ঠান্ডা লাগছে। যাই হোক, আবার কিছুটা 1.5 ঘন্টা 15 ঘন্টা আমরা জঙ্গল সাফারি করলাম। এবার আমরা বেরিয়ে পড়েছিল ছোটো রাস্তা, এখন আবার কিছুটা ভালো রাস্তা পড়েছে। বেরিয়ে এবার পাকা রাস্তা ধরে আমরা আমাদের যেখানে গাড়ি আছে সেখানে চলে যাচ্ছি। ময়ূর ছাড়া কিছুই দেখতে পেলাম না। কিন্তু বাঘ ভাল্লুক সবই আছে, সবাই জানেন, কিন্তু আমাদের কপালটা খারাপ, তাই বাঘ ভাল্লুক কিছু দেখা হলো না, শুধু একটা ময়ূর দেখাতে পারলাম। এখানে কিন্তু আবার আমরা জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকে পড়লাম, আবার জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু এই ফরেস্টে কিন্তু পুলিশ ক্যাম্প আছে, মিলিটারি ক্যাম্প আছে আর কি।
দেখুন গভীর জঙ্গল দুই ধারে, তার মধ্যে এখান দিয়ে সরু একটা এবড়ো রাস্তা, কাঁচা রাস্তা। মনে সংশয় নিয়ে ভয় নিয়ে বেরোচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। মাঝে মাঝে আবার সূর্যের আলো দেখা যাচ্ছে। দেখুন দুধারে কত জঙ্গল, গভীর জঙ্গল, তার মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে। আরেকটা কথা বলি বন্ধুরা, এই জঙ্গলের মধ্যেই কিন্তু ঘর রয়েছে, রিসর্ট রয়েছে। এখানে কিন্তু অনলাইনে বুক করে, এই ঘরগুলোকে অনলাইনে বুক করতে হয়, তবেই জঙ্গলের মধ্যে আপনি ঘর নিয়ে থাকতে পারবেন। কিন্তু জঙ্গলের বাইরে কিন্তু আপনি যখন তখন এসে ঘর পাবেন। কিন্তু জঙ্গলের মধ্যে ঘর নিয়ে থাকতে গেলে নতুন অভিজ্ঞতা জঙ্গলের মধ্যে থাকা। কিন্তু যদি থাকতে চান তাহলে কিন্তু অনলাইনে আপনাকে বুক করে নিতে হবে। বন্ধুরা, আমরা এখন সবাই ডুয়ার্সের জঙ্গলে আছি। ডুয়ার্সের জঙ্গল ঘুরে এসেছি, জঙ্গল সাফারি করে এসেছি। এসে আমরা চা বিস্কুট খেলাম। এদিকে আমরা এখন ফিরে গেছে প্রচুর ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আমার ছেলে মেয়ে স্বামীর কাছে রুটি আলুর চচ্চড়ি, আর আমার একটু পেটটা খারাপ, পায়খানা হচ্ছে, পেটটা খারাপ বলে আমি খিচুড়ি খাচ্ছি গরম। এখন আমরা খেয়ে দিয়ে রওনা দিচ্ছি মুর্শিদাবাদ কিন্তু এই ডুয়ার্স জঙ্গল থেকে 300 কিলোমিটার দূরে অবস্থিত। এখন রওনা দিলাম মুর্শিদাবাদ। আমরা এখন চলে এসেছি মুর্শিদাবাদে হাজারদুয়ারি দেখতে এসেছি। যাই হোক, রাত হয়ে গেছে। এখন আমরা এই ঘরটা নিয়েছি 1,500 টাকা ভাড়া। রাত হয়ে গেছে বলে এখন আমরা একটা রাত স্টে করব এখানে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। পরের দিন সকালে যাব মুর্শিদাবাদের সাইট সিন দেখতে। যাই হোক, এখন ঘরটা আপনাদের দেখাচ্ছি। 1,500 টাকা ভাড়া, দেখুন এসি আছে, সবই আছে। শীতকালে এসি লাগবে না। যাই হোক, এই যে বাথরুম, কোমোড সবই আছে, খুব সুবিধাজনক, ভালো। এবার যাই হোক, পরের দিন সকালে আমরা ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে নিই। এবার আমরা বেরিয়ে পড়ছি মুর্শিদাবাদের সাইট সিন দেখতে এবং হাজারদুয়ারি দেখতে। এই হোটেলে আমরা ছিলাম। চলুন আমাদের সঙ্গে মুর্শিদাবাদের নানান সাইট সিন দেখতে। উঠে পড়েছি ঘোড়ার গাড়িতে কিন্তু 800 টাকা চেয়েছিল আমাদের সাইট সিনগুলো দেখাবে, কারণ হাজারদুয়ারি খুলতে 10টা 10:30 বাজবে। কিন্তু আমরা মর্নিং এসে পড়েছি, যার জন্য ঘোড়ার সওয়ারি যারা ঘোড়ায় করে ঘোরাবে তারা বলছি একটু সাইট সিনগুলো আগে দেখে নিন। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগবে সাইট সিন দেখতে, তারপরে এসে নাহলে হাজারদুয়ারি দেখবেন, গেট খুলে যাবে। 800 টাকা চেয়েছিল আমাদের কাছে, আমরা কিন্তু 400 টাকায় ওনাকে রাজি করালাম। 400 টাকায় উঠে পড়লাম ঘোড়ার গাড়িতে, চললাম মুর্শিদাবাদের হাজারদুয়ারের সাইট সিন দেখতে। ওই দেখুন হাজারদুয়ারি এখনো খোলেনি।
আমি এই সময় একটু ঘোড়ার গাড়ি চালিয়ে নিলাম। আমার মেয়েকে নিয়ে আমি ঘোড়ার গাড়ি চালাচ্ছি। আমার ছেলে ফটো তুলছে, দেখুন চালিয়ে অনেকটাই নিয়ে এলাম। বেশ ভালোই লাগছে, নতুন অভিজ্ঞতা, ঘোড়ার গাড়ি চালাতে পারছি। মাটির তলার যুদ্ধ করে এখানে নামতে হবে। এমন আয়না দেখবেন নিজের মুখ দেখা যাবে না, পাশের জনের মুখ আপনাকে দেখতে হবে। ঢাকাই মসলিন যেটা পরলে লজ্জা নিবারণ হয় না। রবার্ট ক্লাইভের পোশাক, পলাশির যুদ্ধের অস্ত্র। বাড়িটা একতলা ভাবছেন দেখে, এটা দোতলা বাড়ি, উপরে আর একটা ফ্লোর আছে। পিছনে এরকম 5খানা গ্যালারি আছে। যদি মনে করেন এটা মুর্শিদাবাদের দ্বিতীয় বৃহত্তম মিউজিয়াম হাজারদুয়ারির পর, আমরা মাটির তলায় যাব, সুরঙ্গে যাব, উল্কা মুসলিম সোনার তারিখ কত নম্বর ঘরে আছে ভালো করে বুঝবো, দেখবো। তাহলে কিন্তু আপনাদের একটা গাইড নিয়ে বুঝতে হবে। এখানে 20 থেকে 25 মিনিট টাইম লাগবে, গাইডে খরচ হবে সবাই মিলে 50 টাকা। এদের আপনার ফ্যামিলি ভালো করে বুঝতে পারবেন, মাটির তলায় নামতে পারবেন, ভালো করে ঘুরে দেখে আসতে পারবেন। তাহলে এখান থেকে শুরু হবে। এভরিথিং ছিল ডাকাত, ডাকাতের বাড়ি। এই যে এর ভেতরে একটা কালী মন্দির আছে, আর আগেকার যে দলিল পত্র খাজানার কাগজ, সেই কাগজ এটা দেখবেন না, সোনা রাধাকৃষ্ণ 22-15 জন সোনা কাছে রত্ন নিয়ে যাবে। দেখে না, মন্দিরও করেছিল টাকা ছিল। কালী মন্দির না? একটা কথা বলেছি আমরা, এই যে সিরাজউদ্দৌলা যখন মারলো, তারপরে এই যারা এই রাজা ফাজা এসেছে না, খবর ইংরেজের 5 আটা আজকে মারার পর মির্জাফর রাজা হয়েছে। ওই আয়নাটা ইয়েতে আছে না, হাজারদুয়ারিতে আছে না? এই তো আগে যেটা ঢুকেছিল ওটা কিন্তু ছিল। ও, ওটাতে দেখাটা দেখতে পেলাম না। এমনি হাজারদুয়ারিতে আছে তো। এটা হচ্ছে মহন্ত দেবের আশ্রম। এখানে সোনা রাধাকৃষ্ণ আছে, রূপর রথ আছে। সোনা রাধাকৃষ্ণ রূপর রথ দেখবে, দেখবে। এটা হলো 350 বছর পুরনো নবাব মুশিদ কুলিকার পিওরে তৈরি। এখানে যেমন দেখবেন যে সিরাজের সঙ্গে ইংরেজের যুদ্ধ হয়েছিল পলাশিরাম বাগানে, সেই যুদ্ধের একটা মডেল। 22 মন রূপোর রথ, 80 টাকা দামের গাড়ি। আখড়া মানি হচ্ছে কুস্তি করা জায়গা। যাত্রা স্টেট, বেলুয়ারির ঝাড়, মার্বেল পাথরের মন্দির, রঘুনাথ দেবীর মন্দির, গুরুজির সিংহাসন, রূপোর সিংহাসন, সোনার মুকুট, সোনার রাধাকৃষ্ণ, অষ্টধাতু পাথরের বিভিন্ন মূর্তি, রাসের সরঞ্জাম, হাতে আঁকা পেন্টিং ছবি। 300-400 লোকের রান্না করা হতো। বড় বড় তামা পেতলের বাসনপত্রগুলো নবাব রাজা মহন্তরাজে বৈঠক করতো, তার বৈঠকখানা। 16 টাকা দামের খাট, 1 পয়সা দামের ল্যাম্প, 3 পয়সা দামের তালা। আজ থেকে 250 বছর আগে ইলেকট্রিক লাইট ছিল না, ধরনের লাইট ছিল, সেসব লাইট আরও জিনিসপাতিগুলো আছে। একসঙ্গে এতটা বলা যায় না। যদি মনে করেন এগুলো ভালো করে দেখবো, জানবো, বুঝবো, তাহলে আমাদের এখানে গাইড সিস্টেম আছে। গাইড যাবে, দেখিয়ে এমনি গেলে কোনো জিনিস বুঝতে পারবেন না, কোনো জিনিস ভেতরে লেখা নাই। রাধা গোবিন্দ দেখি দিয়া কোথায় দিয়া জুতো পরে আমি ঢুকতে ইচ্ছা করছে না। চল আর ভিতরে খুলি ভেতর ঢোকার পারমিশন আছে? আমি দেখে আসি, তোরা ধরে দাঁড়াও। এইখানে তো অষ্টধাতু তো আছে, এখানে সোনার আছে। এটা লক্ষ্মীনারায়ণের মন্দির। কেউ এই মন্দিরে ঢুকলো না, মরলো না, উঠলো। রান্না হতো খাওয়াতো তো, রাতেরা খাওয়াতে ভালো হতো, খালি দান করতো। এই দিয়ে এটাই হচ্ছে সোনার রাধাকৃষ্ণ। মা তো গোপাল নিয়ে এসছে কোলে করে, মায়ের ব্যাগে গোপাল। জগন্নাথ বলরাম সুভদ্রা। এই তো কৃষ্ণ ভক্ত ছিল, সোনার রাধাকৃষ্ণ। হ্যাঁ, খুব রাধা কৃষ্ণ ভক্ত ছিলেন। হ্যাঁ, সে নবদ্বীপের মতো কৃষ্ণ ভক্ত ছিলেন, খালি এখানে হরির নাম হতো।
হুম ওইটা নড়ছে, হ্যাঁ ওই ঠাকুরটা নড়লো। ইঁদুর তুলতে দিচ্ছি ক্যামেরা, আমাকে তুলতে তো। আমি বলবো না, ওই ওই জায়গাটা তো যেখানে খেতে হতো। হ্যাঁ রাধা কৃষ্ণ সারা ওয়ার্ল্ড ফেমাস, হ্যাঁ রাধা কৃষ্ণ। এই রাধাকৃষ্ণটা কিসে? সোনা সোনা হচ্ছে ওইটা না রাধাকৃষ্ণ? বললো তো এখান দিয়ে একটা দরজা আছে, বন্ধ। ওরা দেখেছিস? আরে হেরিটেজ গাড়ি দিয়া, এ হেরিটেজ গাড়ি, সেই গাড়ি। কি খতরনাক ইঞ্জিন, হ্যাঁ। তোমার বাবা জমিদারের ছেলে, নাতি নাতি, জমিদারের নাতি। আমাদের বাড়ি এরকম ছিল। আমি তাহলে বলবো আমার বাবা। আর এখন বলো না, এটা আমার জমাদার। দুকে গালাগালি করছো। সত্যি আমাদের জিনিস তো। এইখানে না, ওই হামিদ কাকে ফোন করেন তাহলে? তোল দিয়ে ভিডিওটা তোল, এখানে কারাকারি তুলেছি। আমার নিয়ে এলাম মির্জাপুরের বাড়ি। আর বাঁ দিকে হচ্ছে নবাব মির্জাপুর ও তার বংশধরের 1000টা সমাধি। যা মির্জাপুরের এটা মসজিদ আর এটা সমাধি। যা মির্জাপুরের বংশ। না, এটা হচ্ছে মুর্শিদ কুলিকার মেয়ে আজিমুন নেসা বেগমের জ্যান্ত সমাধি, যে প্রত্যেক দিন একটা করে শিশু বাচ্চা হৃৎপিণ্ড খেত। হৃৎপিণ্ড খেত, তার জ্যান্ত সমাধি। এর উপরে যা দেখছেন নিচে একটা কবর আছে। যা বাবা ফটো তোল, বাবা ওনার কথাগুলো তোল, হ্যাঁ হ্যাঁ তুলেছি। ওনার কথাগুলো তুলবি কিন্তু। হৃৎপিণ্ড খেত, যাবো না? জানি না, যা 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 যাবে না যা। কি বাচ্চা হৃৎপিণ্ড খেত রোজ। যেখানে যাচ্ছে ওখানে শান্তি না। এটা আমার জন্য এই ঘটা গেল না? হ্যাঁ এই ঘটারই কথা বলছিলাম না কেন? গাড়ির বাচ্চি কত আছে? হ্যাঁ ভাড়া দাও, কত টাকা দেয়? ভাড়া? হ্যাঁ বাচ্চি ওটা দিয়েছো তো, চালাতে। না না ওটা দাদা। ও দাদা, হ্যাঁ বুদ্ধিমান মেলা। যা হাইকোর্ট। এটা মুর্শিদাবাদে বলি। আবার এইটা না মুর্শিদাবাদের খাবার, আমরা দুপুরের খাবার খাচ্ছি। দেখুন সয়াবিন আলুর তরকারি দিয়েছে, তারপরে তোমার পনির আলু দিয়ে তরকারি, এটা আচার, পাঁপড় দিয়েছে, পটল ভাজা, আলু ভাজা, ডাল, স্যালাড দিয়েছে, গাজর, শসা, লঙ্কা, এই লেবু, পেঁয়াজ। এবার আমরা এটা খাবো, মুর্শিদাবাদে আছে। আমরা সবাই খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আমরা এবার ঢুকে পড়লাম হাজারদুয়ারিতে, হাজারদুয়ারি দেখার জন্য। কিন্তু বন্ধুরা, হাজারদুয়ারি দেখতে হলে কিন্তু 25 টাকা করে মাথা পিছু টিকিট লাগে, একজনের 25 টাকা, মানে আমরা 4 জন ছিলাম, 100 টাকা, 100 টাকার টিকিট। আমরা যে হোটেলে খেয়েছি ওই হোটেলেই আমরা অনলাইনে টিকিট করে নিয়েছি। অনলাইনেও টিকিট করা যায়, আবার আপনি লাইনে দাঁড়িয়েও হাজারদুয়ারির সামনে যে গেট আছে, টিকিট কাউন্টার আছে, সেখানে লাইনে দাঁড়িয়েও টিকিট করা যায়। আমরা অনলাইনে যে হোটেলে খেলাম সেই হোটেলে আমরা অনলাইনে টিকিট করে নিলাম 25 টাকা করে, একজনের 4-25 100 টাকার টিকিট করে আমরা কিন্তু হাজারদুয়ারি ঢুকে পড়লাম। এবার হাজারদুয়ারিটা আমরা পুরো দেখব, যদি অ্যালাউ থাকে ক্যামেরা, যদি ফোন অ্যালাউ থাকে তাহলে আপনাদের দেখাতে পারবো, নাহলে বাইরেটাই আপনাদের দেখিয়ে আমার ক্যামেরা
ফোন রেখে দিতে হবে। দেখুন এই যে আমাদের প্রাচীনকালের নবাব সিরাজদৌল্লার হাজারদুয়ারি, আর ওপারে দেখছেন সাদা রঙের, ওটা কিন্তু ইমামবাড়ি। শুনছি এখানে ওটা ইমামবাড়ি, এটা হাজারদুয়ারি। শুনছি এখানে ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে, যার জন্য ক্যামেরা রেখে আমরা ভেতরটা ঘুরে দেখে এলাম। কিছুই আপনাদের দেখাতে পারলাম না, কারণ পুলিশ গার্ড রয়েছে, পুলিশ রয়েছে, যার জন্য আমরা দেখাতে পারলাম না। বাইরেটাই দেখাচ্ছি আপনাদের। এবার আমরা রওনা দিচ্ছি বাড়ি। বন্ধুরা, আমরা প্রায় 15 দিনের মতন ট্যুর করে এলাম। আমরা কলকাতা থেকে, মাথা কিন্তু কাটা যাবে না, আমরা কলকাতা থেকে গাড়ি নিয়ে কিন্তু 15 দিনের মতো ট্যুর করলাম। কলকাতা থেকে রাকশোল বর্ডারে ওখানে থাকলাম। ওখান থেকে আবার নেপাল চলে গেলাম, কাঠমান্ডুতে কদিন থাকলাম। কাঠমান্ডু থেকে চলে গেলাম পোখরা থেকে চলে গেলাম নাগারকোট থেকে চলে গেলাম জনকপুরি থেকে চলে এলাম পানিট্যাঙ্কি বর্ডারে শিলিগুড়ি। সেখান থেকে আবার আমরা দার্জিলিং গেলাম, দার্জিলিংয়ে থাকলাম। প্রচণ্ড ঠান্ডা বলে এবার থাকতে পারলাম না বেশি দিন। আবার দার্জিলিং থেকে আমরা আবার চলে এলাম ডুয়ার্সে গরুমারা জঙ্গলটায় আমরা আবার জঙ্গল সাফারি করলাম। জঙ্গল সাফারি করে আবার ওখান থেকে আমরা চলে এলাম মুর্শিদাবাদে আমরা হাজারদুয়ারি দেখলাম, আরও নানান সাইট সিনগুলো দেখলাম। দেখে এবার আমরা ওখানেও থাকলাম, মুর্শিদাবাদে থেকেছি একদিন। ওখানে সাইট সিন দেখে হাজারদুয়ার দেখে এবার আমরা সিধে রওনা দিচ্ছি বাড়ি। আমাদের এই মুর্শিদাবাদ থেকে আমাদের বাড়ি হচ্ছে 250 কিলোমিটার। এখন 250 কিলোমিটার আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজন মিলে চালাবে। এরাই হচ্ছে পাকা ড্রাইভার। নেপাল ঘুরে এলো, ভারত থেকে নেপাল ঘুরে এলো বাইক কারে। আমার ছেলেও চালিয়েছে, আমার স্বামীও চালিয়েছে। আমাদের কোনো ড্রাইভার নেই, আমরা এই 4 দিন মিলেই গেলাম। এবারে 4 দিন মিলে বাড়ি ফিরে যাচ্ছি। বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। এখন তাহলে থাকি বন্ধুরা, আমরা সবাই বাড়িতে চলে এসেছি। এখন অনেক রাত হয়ে গেছে। আমরা কিন্তু বাইরে দিয়ে বিরিয়ানির প্যাকেট কিনে নিয়ে এসেছি, সবার একটা করে চিকেন বিরিয়ানি। সেই বিরিয়ানি খেয়ে আমরা কিন্তু এখন ভীষণ টায়ার্ড, তো শুয়ে পড়বো। বন্ধুরা, যদি আমার এই কলকাতা থেকে রাকশোল বর্ডার থেকে নেপাল, পোখরা, কাঠমান্ডু, নাগারকোট, সারনকোট, তারপরে হচ্ছে আপনার আবার পানিট্যাঙ্কি বর্ডার, সেখান থেকে আবার আমাদের পশ্চিমবঙ্গের প্রধান দর্শনীয় স্থান, তারপর ডুয়ার্স জঙ্গল, তারপর মুর্শিদাবাদের হাজারদুয়ার নানা স্থান সাইট সিন, তারপরে ঘুরে ফিরে বাড়ি। এই 15-20 দিনের ট্যুরটা যদি আপনাদের ট্রাভেল, খাওয়া দাওয়া এবং যদি এই ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। তাহলে আজকের মতন আমরা সবাই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, গুড নাইট।